কলকাতার পার্ক স্ট্রিট ও তার আশেপাশের এরিয়া একটা রেস্টুরেন্ট হাব বলা চলে, কারণ এখানে বেশ কিছু জনপ্রিয় রেস্টুরেন্ট আছে, যার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোক্যাম্বু। এই মোক্যাম্বু রেস্টুরেন্টের প্রাইস রেঞ্জ কেমন, যে খাবারগুলো আমরা খেয়েছিলাম সেগুলো রিভিউ দেব, আর তার সঙ্গে ওভারঅল রেস্টুরেন্টেরও একটা রিভিউ দেব। আমি সাজেস্ট করব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই এখানের প্রাইস রেঞ্জটা একটু বলে দিই আপনাদের। এখানে মোগলাই, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, ইটালিয়ান ডিশ পাওয়া যায়। মোক্যাম্বু যেহেতু একটা রেস্টুরেন্ট কাম বার, তাই এখানে অ্যালকোহলিক আর নন অ্যালকোহলিক ড্রিঙ্ক পেয়ে যাবেন। তাই এখানে যেমন চা, কফি, লাস্সি, মিল্ক শেক এগুলো পাবেন, তেমন আবার ককটেল, হুইস্কি, ওয়াইন, ভডকা এগুলোও পেয়ে যাবেন। আমি এখানে ড্রিঙ্কের মেনু কার্ডটা দিয়ে দিয়েছি, একটু আপনারা পজ করে দেখে নেবেন। ড্রিঙ্কের প্রাইস রেঞ্জ তো আপনাদের দেখিয়েই দিলাম, কিন্তু খাবারের বেশিরভাগ খাবারেরই বলতে গেলে প্রাইস রেঞ্জ ওই 300 টাকার থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়। কিন্তু প্রন আইটেমের একটু দামগুলো বেশি হয় এখানে। আর প্রন আইটেম যেটা আমরা খেয়েছিলাম সেটার তো দাম 750-র উপর ছিল। এখানে সবচেয়ে কম দামের যে আইটেমটা দেখেছিলাম সেটা হচ্ছে গার্লিক টোস্ট, যার দাম ছিল মাত্র 55 টাকা। আর যেটা সবচেয়ে বেশি দাম ছিল সেটা হচ্ছে একটা ডেজার্ট আইটেম, চকলেট হেজেলনাট কেক, যেটা দাম ছিল 1300 টাকা। চলুন আপনাদের এবার দেখিয়ে দিই যে আমরা কোন কোন ড্রিঙ্ক অর্ডার দিয়েছিলাম আর সেগুলো টেস্ট কীরকম ছিল। আমার এক বন্ধু নিয়েছিল হচ্ছে ভার্জিন মোহিতো, এটার প্রাইস পড়েছিল 185, এটা খেতে বেশ ভালো ছিল। আমাদের মধ্যে দুজন আবার নিয়েছিল থামস আপ, এই এক একটা বোতলের দাম আমাদের পড়েছিল 90 টাকা করে। আমি নিয়েছিলাম পাইনাপেল ব্লসম, এটার আমার দাম পড়েছিল 175। এই পাইনাপেল ব্লসম আমার ভীষণ ভালো লেগেছিল খেতে, আর এর মধ্যে আছে হচ্ছে দুধ আর পাইনাপেল। এবার এইটা দেখে না আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম এই কম্বিনেশনটাতে, কারণ আমার মনে হয়েছিল যে হয়তো অ্যাসিডিটি প্রবলেম হতেও পারে, কিন্তু হয়নি। একটা জলও আমরা নিয়েছিলাম, যে জলটার আমাদের দাম পড়েছিল 60 রুপিস। তারপর আমরা অর্ডার দিয়েছিলাম ডেভিলড ক্র্যাব, এটা কিন্তু একটা হেরিটেজ ডিশ। এখানে মেনু কার্ডটা যখন দেখবেন তখন দেখবেন অনেক কটা ডিশের পাশে লেখা আছে হেরিটেজ। হেরিটেজ ডিশ বলতে যা বুঝলাম যে 1956 সালে যিনি এই মোক্যাম্বু রেস্টুরেন্টের ইটালিয়ান শেফ বা ম্যানেজার ছিলেন, তিনি যে ডিশগুলো তৈরি করেছিলেন এবং সেগুলো সম্ভবত ভারতবর্ষে প্রথমবার তিনিই চালু করেছিলেন, সেই জনপ্রিয় ডিশগুলো এখনও এই রেস্টুরেন্টে পরিবেশন করা হয় এবং একই পদ্ধতিতে তৈরি করা হয়। তাই ওই ইটালিয়ান শেফের তৈরি ডিশগুলোকে ওনারা হেরিটেজ তকমা দিয়েছেন এখানে। এই ডেভিল ক্র্যাবের দাম পড়েছিল আমাদের 430। এই ডিশটা বেশ সুন্দরভাবে সার্ভ করা হয়, কলা পাতার উপর দুটো ক্র্যাব শেল রেখে তার মধ্যে কাঁকড়ার মাংসের প্রিপারেশনটা দিয়ে উপর থেকে ডিমের স্লাইস দিয়ে সার্ভ করা হয়। এটা খেতে তো বেশ ভালো, কারণ এর মধ্যে কাঁকড়ার মাংসের কিমা, তারপর চিজ, তারপর মাস্টার্ড সস আছে, স্বাভাবিকই খেতে ভালো হবেই। কিন্তু একটাই প্রবলেম যে আমি আলাদা করে কাঁকড়ার মাংসের টেস্টটা আমি বুঝতে পারলাম না। এরপর যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে ফিশ মুনিয়ে, এটার দাম আমাদের পড়েছিল 490। এটাও একটা হেরিটেজ ডিশ। এখানে দুটো বোনলেস ভেটকি মাছের পিস দেওয়া হয়েছে, যেটা খেতে আমার অসাধারণ লেগেছে। আর এই যে এই ডিশটা দেখছেন, এই ডিশটার নাম হচ্ছে অলমোস্ট ফেমাস, এটার দাম পড়েছিল আমাদের 775। এটা কিন্তু একটা প্রনের প্রিপারেশন। চিংড়ি মাছকে হালকা সিজনিং করে ব্রেড ক্রাম্পে কোট করে ডিপ ফ্রাই করলে যে স্বাদ আসে, এটা ঠিক আমার সেরকম স্বাদ লেগেছে। খেতে আমার দারুণ লেগেছে। আর এটার সঙ্গে দিয়েছে ওই যে সাদা রঙের দেখতে পাচ্ছেন ওই ডিপটা, ওটার নাম এওলি। মেয়োনিজের সঙ্গে যদি একটু রসুন কুচি, একটু লেবুর রস, নুন, গোলমরিচ মিশিয়ে দিলে যে স্বাদটা আসে, ওই রকম লেগেছে আমার এই ডিপটা। এরপর যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে গ্রিলড ফিশ, এটা আমার এক বান্ধবীর খুব পছন্দের ডিশ, তো আমরা ভাবলাম সবাই মিলে ট্রাই করি এটা। এই মাছের পিসটা যেরকম দেখছেন এটা কিন্তু পুরো বোনলেস পিস, আর এটার সঙ্গে ছিল গাজর, কড়াইশুঁটি, একটুখানি পাস্তা আর একটু আলু ভাজা। এই গ্রিল ফিশটা আমার একদম ভালো লাগেনি, কেমন যেন সেদ্ধ আর পোড়া মিলিয়ে একটা টেস্ট। আমার ওই বন্ধুটি, মানে যার রিকোয়েস্টে আমরা এই গ্রিল ফিশটা নিলাম, সে যখনই নাকি মোক্যাম্বোতে আসে সে তখনই এই ফিশটাই অর্ডার করে, ওর এতটা ভালো লাগে খেতে এটা। মোক্যাম্বোর স্টার অ্যাট্রাকশন হলো এই বেকড আলাস্কা।
এটা একটা মিষ্টি আইটেম, আর দেখেছেন কেমন জ্বলছে, এটা মনে হচ্ছে যেন কুকিং প্রসেসটা এখনও চলছে। এই বেকড আলাস্কার ডেজার্টে সাধারণত নিচে কেকের একটা বেস থাকে, তার উপর আইসক্রিম থাকে, আর তার উপর আবার ডিমের সাদা অংশ আর চিনি ফেটিয়ে শক্ত লেয়ার করে উপরটাকে ঢেকে দেয়, আর সেটার উপরে আবার ব্র্যান্ডি দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় যাতে ডিমের লেয়ারটা একটু পোড়া পোড়া হয়ে যায়। এই ডেজার্টের আগুনটা নিভে গেলে মোক্যাম্বোর স্টাফরা আপনাকে বলবে যে এবার কেটে খান, আর তার থেকেও বড় কথা, যখন এই আগুনটা জ্বলছে তখন কিন্তু ওরা মানে মোক্যাম্বোর স্টাফ যারা থাকেন তাদের মধ্যে একজন এসে লাইটটাকে একটু হালকা ডিম করে দেয় যাতে আপনারা আগুনটা দেখতে পারেন। এটা তো আফটারঅল একটা কালিনারি আর্ট, তাই না? তো সেই আর্টটাকে আপনি ভালোভাবে যাতে ক্যামেরায় ক্যাপচার করতে পারেন সেই ব্যবস্থাটা ওরা করে দেয়। এই যে আমি আমার প্লেটে নিয়ে রেখেছি যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি। দেখেছেন ভিতরটায় নিচের যে কেকের বেস আছে তার উপরে কিন্তু একটু জ্যাম মাখানো, আর তার উপরে আবার প্রচুর ধরনের ফলের কুচি দেওয়া। এই বেকড আলাস্কার দাম পড়েছিল আমাদের 240 রুপিস। এই বেকড আলাস্কা করা যথেষ্ট কঠিন এবং প্রচণ্ড পরিশ্রমের একটা ব্যাপার, তাই আমি এটাকে তো ডেফিনেটলি একটা থামস আপ দেবো, আর আপনারা পারলে এটা একবার ট্রাই করবেন। এবার আপনাদের একটু বলে দিই এই রেস্টুরেন্টের প্লাস পয়েন্টগুলো। ফার্স্ট প্লাস পয়েন্ট হচ্ছে এটা লোকেশনটা, এটা মির্জা গালিব স্ট্রিটে লোকেটেড, আর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে পড়ে এটা। আমি ফোন নাম্বার আর অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, আপনারা চেক করে নেবেন। সেকেন্ড প্লাস পয়েন্ট যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কি এর ইন্টেরিয়ার ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে দেখেছেন বাঁদিকে কি সুন্দর একটা পেন্টিং, আমি পেন্টিংটা ঠিক দেখাতে পারলাম না, কিন্তু বাঁদিকের গোটা দেয়াল জুড়ে বেশ সুন্দর পেন্টিং ছিল। তাছাড়াও আমার বেশ ইউনিক লেগেছে এই ল্যাম্পগুলো, মানে টেবিলের ঠিক একদম উপরে হ্যাঙ্গিং অবস্থায় আছে, আর এটা তো বেকড আলাস্কার মতো যদি জিনিস হয় সেটা তো ওদের পক্ষে সুবিধা না, চট করে লাইটটা ডিম করে দিচ্ছে আবার লাইটটা বাড়িয়ে দিচ্ছে, তো সেই ল্যাম্পের কনসেপ্টটা খুব ভালো লেগেছে আমার। থার্ড পজিটিভ অ্যাসপেক্ট হচ্ছে এখানকার স্টাফেরা যথেষ্ট ফ্রেন্ডলি আর ওয়েল ইনফর্মড বললাম কারণ আমাদের যিনি সার্ভ করছিলেন ওনাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম বেকড আলাস্কার ভিতরে কি কি ফ্রুটস দেওয়া ছিল সেই দিনকে, উনি খুব সুন্দর করে বলে দিয়েছিলেন যে কত রকমের ফ্রুটস ছিল। তো সেটা আমার খুব ভালো লেগেছে যে ওনারা শেফ না হয়েও কতটা ডিটেলসে জানেন প্রত্যেকটা ফুডের ব্যাপারে। ফোর্থ পজিটিভ অ্যাসপেক্ট হলো এখানে আমাদের সার্ভিস চার্জ আলাদা করে পেমেন্ট করতে হয়নি, মানে জিএসটির উপরেও যে আবার আলাদা করে কিছু কিছু রেস্টুরেন্টে সার্ভিস চার্জও ডিমান্ড করে, তো সেটা আমার খুব একটা ভালো লাগে না, তো এখানে দিতে হয়নি, তাই জন্য আমি খুব খুশি ছিলাম। এবার আপনাদের একটু নেগেটিভ অ্যাসপেক্টগুলো বলে দিই। প্রথম নেগেটিভ অ্যাসপেক্ট যেটা আমার মনে হচ্ছে যে প্রাইস রেঞ্জটা একটু বেশির দিকেই, মানে আমরা যে আইটেমটা খেয়েছিলাম প্রনের সেটা যদিও প্রচুর প্রন ছিল কিন্তু দামও তেমনি ছিল, মানে প্রায় 800 টাকা মতো আমাদের পড়ে গিয়েছিল। সেকেন্ড নেগেটিভ অ্যাসপেক্ট যেটা আমার লেগেছে যে জায়গাটা একটু ছোট হয়ে গেছে রেস্টুরেন্টের জন্য, কারণ রেস্টুরেন্টটা এত পপুলার যে মানে কোনো ছুটির দিন হলে তো মানে প্রচণ্ড ভিড় হয়ে যায়, মানে আমরা যেদিন গিয়েছিলাম সেটা একটা ছুটির দিন ছিল, আর সেখানে দেখি অনেক লোকের ভিড়, এবং যার ফলে মানে বুঝতেই পারছেন যে আপনি খাচ্ছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাইরে লোক দাঁড়িয়ে আছে, তো অবভিয়াসলি আপনার মনে হবে যে আপনি চেয়ারটা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তাদেরকে ছেড়ে দিন। এই যে দেখুন এখানে চেয়ারগুলো রাখা আছে, যখন ভিড় হয়ে যায় তখন বাইরে মানুষ এখানে বসে ওয়েট করে। থার্ড নেগেটিভ অ্যাসপেক্ট যেটা আমার মনে হচ্ছে যে এখানে কোনো কম্বো মিলের অপশান নেই, এত বড় একটা মেনু কার্ড ঘেটে ঘেটে খুঁজে খুঁজে বার করে অর্ডার দেওয়া যথেষ্ট কঠিন, তো এরা যদি একটা কম্বো মিল করে দিত তাহলে ভালো হতো, তাহলে ওদের ফেভারিট ডিশগুলো রাখতো আর আমরাও খেতাম। ওভারঅল আমার এই রেস্টুরেন্টের অভিজ্ঞতা যথেষ্ট ভালো, আর আমি এটার রেটিং যদি দিতে হয় আমাকে তাহলে আমি দেব 4.5 আউট অফ 5। আমি এই রেস্টুরেন্টের ফোন নাম্বার আর অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে লিখে রেখেছি, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি রেস্টুরেন্টকে ফোন করে জেনে নিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।